আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষা। শিশুকেন্দ্রিক মানে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, প্রগতিশীল মানে প্রোগ্রেসিভ এডুকেশন। দেখি ডিটেলস পত্র কি আছে এখানটাতে। এটা সিটেটের জন্য বা আপার প্রাইমারি টেটের জন্য বা ঝাড়খণ্ড টেটের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে এক দুটো প্রশ্ন আমরা এই পরীক্ষাগুলোতে প্রায় প্রত্যেক বছরই দেখতে পাই। তো দেখি, নর্মাল যেটা কনভেনশনাল মেথডে পড়ানো হয় সেখানে হয় কি, টিচার হচ্ছে মধ্যমণি থাকে। যেমন ধরো আমি পড়াচ্ছি, আমার সামনে স্টুডেন্টরা বসে আছে, সেখানটাতে আমি মধ্যমণি, আমি সবসময় লেকচার দিয়ে যাচ্ছি, স্টুডেন্টরা প্যাসিভ লার্নার হিসাবে শিখছে। সেটা হচ্ছে নর্মাল মেথড, নর্মালি ধরো কলেজে পড়ানো হয় এভাবে। শিশুকেন্দ্রিক শিক্ষা হচ্ছে এর উল্টো। শিশুকেন্দ্রিক শিক্ষাতে কি হয়, একটা শিশু ক্লাসের সেন্টারে থাকে, মানে একাধিক শিশু ক্লাসের সেন্টারে থাকে এবং একজন টিচার মানে তার পাশে থাকেন এবং দুজনের মধ্যে মিথস্ক্রিয়াটা খুব লাইভভাবে হয়। মানে নর্মালি প্রাইমারি স্কুলে দেখবে বা যেখানটাতে তোমার প্রাইভেট স্কুলগুলো, অনেক প্রাইভেট স্কুলে যেখানটাতে লোয়ার কেজির স্টুডেন্টগুলোকে ন্যাচারালি কী করা হয়, মেঝেতে বসানো হয়, তার পাশে একটা টেবিল রাখা থাকে, ছোটো ছোটো টেবিল। এবং টিচারও কী করেন, টিচারও উঁচু চেয়ারে না বসে টিচারও কিন্তু ওনাদের ওই বাচ্চাদের সঙ্গেই কিন্তু বসে। এটা কেন করে? এটাই হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, যেখানটাতে যখন একজন টিচার এরকম নিচে বসে আছেন, তার চারপাশে স্টুডেন্ট বসে আছে, স্টুডেন্টরা ডাইরেক্ট ইন্টারাক্ট করতে পারবে, স্টুডেন্টের মনে যেটা চলছে সেটা সহজে স্যারকে বলতে পারবে, তার মধ্যে ভয়ের জায়গাটা কিন্তু কম থাকবে। অন্য জায়গায় আমরা কলেজে দেখেছি যে আমরা স্যারদেরকে বলতেই ভয় পাই, বা অনেক জায়গাতে অনেক স্কুলেও হয় কি, স্টুডেন্টরা প্যাসিভ লার্নার হিসাবে শেখে। এখানটাতে কিন্তু সেটা না, এখানটাতে স্টুডেন্টরা হচ্ছে অ্যাক্টিভ লার্নার। স্টুডেন্টরা প্রচুর অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে, স্টুডেন্টরাই ক্লাসের মধ্যমণি হবে এবং টিচার কী হবে, তাদেরকে ফ্যাসিলিটেট করবে, মানে কোনো কিছু করতে গিয়ে অসুবিধা হচ্ছে সেখানে তাকে সাহায্য করবে। কিন্তু স্বাধীনতা সব থেকে বেশি কার থাকবে, স্টুডেন্টের থাকবে বা শিশুর থাকবে। এটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। প্রথমে আমরা শিশুকেন্দ্রিক শিক্ষা দেখব, তারপরে প্রগতিশীল শিক্ষা দেখব। তো চলো পরের স্লাইডটা দেখি, পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে আমাদের কয়েকটা বৈশিষ্ট্য আছে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। কি হবে, প্রথমেই বলেছে দেখো, সক্রিয় শিক্ষার্থী। সক্রিয় শিক্ষার্থী বা অ্যাক্টিভ লার্নার মানে নর্মালি তাকে বইয়ের জিনিসপত্র পড়িয়ে না দিয়ে বা বইয়ের সংজ্ঞা ওকে মুখস্থ করতে না বলে তাকে এমন কিছু জিনিস দাও, তাকে হয়তো তুমি অ্যালফাবেট পড়াচ্ছ, ইংলিশ অ্যালফাবেট। এই অ্যালফাবেট পড়ানোর সময়, এ পড়ানোর সময় তুমি তাকে এর অ্যালফাবেটের 3D মডেল দিতে পারো, বা একটা অ্যাপেল দিতে পারো যেটার সঙ্গে রিলেট করবে, এ আর অ্যাপেলের মধ্যে রিলেট করবে। এরকম হাতে কলমে করার মতো জিনিসপত্র বা যেগুলোতে বাচ্চা অ্যাক্টিভ থাকবে, সেই জিনিসপত্র কি করতে হবে, আমাদের শিশুকে দিতে হবে। তারপরে কি করতে হবে, অভিজ্ঞতামূলক শিক্ষা। আমরা ন্যাচারালি যেটা এক্সপিরিয়েন্স করি সেই জিনিসপত্রগুলোই কিন্তু আমাদের মধ্যে থেকে যায় খুব সহজে। আর যেগুলো আমরা মানে মাইন্ডে চিন্তাভাবনা করে অনেক কষ্ট করে ভেতরে ঢোকানোর চেষ্টা করি, সেটা খুব বেশি স্থায়ী হয় না, বা যেটাকে রোট মেমোরাইজেশন বলে, মুখস্থ করে যেটা করি সেটা খুব বেশি স্থায়ী হয় না। আমরা সিটেট, ঝাড়খণ্ড টেট, ডাব্লিউবি টেট বা যে কোনো টেট পরীক্ষায় এই যে রোট মেমোরাইজেশন, এটাকে সবসময় আমরা নেগেটিভ ওয়ার্ড হিসাবে দেখবো। যেখানে থাকবে সেটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দেবো। তার বদলে আমরা কি করব, লার্নিং বা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতামূলক শিক্ষা। আমি কিছু একটা করছি, সেখান থেকে আমার যে এক্সপিরিয়েন্স হলো সেটাকেই আমি কি করলাম, আমার মনের মধ্যে থেকে গেল। যেমন ধরো কি বলেছে এখানটাতে, বইয়ের তথ্যের চেয়ে নিজের চোখে দেখা এবং হাতে কলমে বা হ্যান্ডস অন করা কাজ অনেক বেশি স্থায়ী হবে। তাকে তুমি এমন কিছু দিয়ে দিলে, যেমন ধরো তাকে হয়তো কোনো 3D অবজেক্ট বোঝানোর জন্য তুমি তাকে একটা গোলক দিয়ে দিলে বা বল দিয়ে দিলে, সেই বলটা থেকে বুঝতে পারলো যে বল কি হয়, গোল হয়, বা এটাকে গোলক বলা হয়। শিশুকেন্দ্রিক শিক্ষা কিন্তু ওই কি যেন বলে, প্রাইমারি স্কুলে বা তোমার লোয়ার কেজি আপার কেজি এটাতেই সীমাবদ্ধ নয়, এটা কিন্তু অনেক দূর পর্যন্ত, মোটামুটি আপার প্রাইমারির আগে পর্যন্ত শিশুকেন্দ্রিক শিক্ষা চালানো যেতে পারে। তো সেক্ষেত্রেও তোমাদের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করানোর জন্য এই ধরনের জিনিসপত্র তুমি দিলে, প্রপার টিচিং লার্নিং ম্যাটেরিয়াল আমরা ইউজ করলাম। এরপরে কি করতে হবে, মতামতের সম্মান। মতামতের সম্মান মানে স্যার যেটা বলছেন সেটাই যে ঠিক সেটা কিন্তু নয়, বাচ্চা যেটা বলছে সেটাও শুনতে হবে। এবং বাচ্চা যদি কোনো কিছু ভুল বলে, সেই ভুলটা কি, সেই ভুলটা হচ্ছে বাচ্চাটাকে জানার একটা উইন্ডো। এই বাচ্চা যে ভুলগুলো করে, ওর অনেক নাইভ থিওরিস থাকে। নাইভ থিওরিস মানে যেগুলো বাচ্চার মনের মধ্যে তৈরি করে নেয়। যেমন ধরো বাচ্চারা ভাবে যে চাঁদ ওকে ফলো করছে, কিন্তু আদতে তো চাঁদ ফলো করে না। তো একটা বাচ্চা যখন এই কথাটা বলবে, টিচার কি করবে, সেটা শুনবে, সেটা শুনে বুঝবে যে তার মনের মধ্যে কি চলছে, এবং তারপরে টিচারটা তার মনের মধ্যে কনফ্লিক্ট তৈরি করবে। আমরা দেখবো জিনিসপত্রগুলো, মানে তাকে ডিরেক্ট বলবে না যে তুমি ভুল করছো বা এটা একদম ঠিক না, তাকে শাস্তি দেবে না, তাকে ধীরে 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 গ্র্যাজুয়ালি বোঝাতে হবে যে না, তোমার মধ্যে এটা ভুল হয়েছিল। প্রথম শর্ত এটাই যে তার মতামতকে তোমাকে কি করতে হবে, তোমাকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে চিলড্রেন্সের ভয়েসকে। এবার
সিটেটে এবছরই একটা প্রশ্ন এসেছিল, বলছে যে শিশুকেন্দ্রিক শিক্ষার তোমার বৈশিষ্ট্যগুলো নিচের কোনগুলো ঠিক। 4টা অপশান দিয়েছিল, 4টা অপশানের মধ্যে তোমাকে ঠিক করতে হবে, মানে নিচে যে অপশানগুলো আছে তার মধ্যে আছে 1 2 3, কোথাও আছে 3 2 4, কোথাও আছে 1 2 3 4, কোথাও আছে নান অফ দ্য অ্যাবাভ। তো প্রথম অপশান দিয়েছিল সক্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় অপশান দিয়েছিল অভিজ্ঞতামূলক শিক্ষা, তৃতীয় অপশান দিয়েছিল মতামতের সম্মান, ফোর্থ অপশান যেটা দিয়েছিল সেটা দিয়েছিল যে স্টুডেন্টরা বা বাচ্চারা যা চাইবে তাকে সেটাই করতে দিতে হবে। এবার এখান থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। নর্মালি ধরো তুমি ম্যারাথন দেখে গেলে, তখন তোমার ম্যারাথন মানে পরীক্ষা দেওয়ার আগে ম্যারাথন দেখে যাওয়ার পরে তোমার মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, 4টাই ঠিক আছে। কিন্তু এখানে 4 নম্বরটা ভুল আছে। কেন 4 নম্বরটা ভুল আছে? কারণ যখন তুমি বাচ্চাকে যা ইচ্ছা তাই করতে দেবে তখন ক্লাসের মধ্যে কেওস তৈরি হবে। তার মতামতকে তুমি সম্মান দাও, তাকে তুমি স্বাধীনতা দাও, কিন্তু তাকে গাইড করো, তাকে তুমি ফ্যাসিলিটেট করো, তাকে প্রপার জায়গাতে নিয়ে যাও। আমরা যখন বুদ্ধিমত্তা পড়বো, ইন্টেলিজেন্স পড়বো, সেখানে দেখবো যে 8 ধরনের 12 ধরনের অনেক ধরনের ইন্টেলিজেন্স হয়। তার সব দিকে তুমি তার মানে তার পরিসর রেখে দাও, তার চারপাশে সব জিনিসপত্র রেখে দাও, সে সব হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করুক, সেখান থেকে সে যেটাতে ভালো হবে তুমি সেটাতে চুজ করবে বা সেই অনুযায়ী তাকে ফ্যাসিলিটেট করবে, সেই অনুযায়ী তাকে গাইড করবে। কিন্তু তুমি যদি তাকে যা ইচ্ছা তাই করতে দাও, একটা ক্লাসে হয়তো 20 জন স্টুডেন্ট আছে আর তুমি একজন টিচার, তুমি কন্ট্রোল করতে পারবে? ক্লাসটা তখন কেওসে পরিণত হয়ে যাবে। সেজন্যই আমাদের কি করতে হয়েছিল, ওই 4th পয়েন্টটা ভুল করতে হয়েছিল, মানে 1 2 3 ঠিক ছিল। তো যাই হোক, এই জিনিসপত্র, এই যে এই কনসেপ্টটা তৈরি, এগুলো এরকম ছোট ছোট ক্লাস থেকেই হয়। কিন্তু মানে তুমি ম্যারাথন থেকে ম্যাক্সিমাম বৃদ্ধি বিকাশের পার্থক্য বুঝতে পারবে, কিন্তু সিটেটে কোনো দিন ওরকম ডাইরেক্ট প্রশ্ন দেয় না যে এটা কি বা ওটা কি। সিটেটে সবসময় সিচুয়েশনাল প্রশ্ন দেয় যে এটা হলে তুমি কি করবে। তো সেরকম তোমায় কি করতে হবে, এই ধরনের জ্ঞানগুলো রাখতে হবে বা এই ধরনের ক্লাসগুলো তোমাকে মনোযোগ দিয়ে করতে হবে, তাহলেই কিন্তু তুমি সেগুলো পারবে। তো যাই হোক, আমরা পরের আরেকটা যেটা আছে তোমার বৈশিষ্ট্য, সেটা দেখি। সেটা বলছে কি ব্যক্তিগত পার্থক্য। হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্য? আমার ক্লাসেই আমি যখন সবাইকে পড়াই, সবাই কি একই গতিতে আমার পড়া নেয়? অবশ্যই নেয় না। কিছু জনের বুঝতে একটু সময় লাগে, কিছু জনের বুঝতে মানে তাড়াতাড়ি বুঝে তাড়াতাড়ি কাজ করে নেয়। তো আমাকে কি করতে হবে, যার বুঝতে সময় লাগছে তাকে বেশি সময় দিতে হবে, যার বুঝতে কম সময় লাগছে তাকেও কিন্তু আমাকে এমন ম্যাটেরিয়াল দিতে হবে বা এমন তাকে তোমার পাঠ্যক্রম তার জন্য তৈরি করতে হবে যেন সেও বোর্ড না হয়। আমাকে সবার জন্য দেখতে হবে। এখান থেকে আরেকটা প্রশ্ন বলি, যেটা সিটেটে এসেছিল। সিটেটে একটা প্রশ্ন এসেছিল যে বাচ্চাদের জন্য কীরকম কারিকুলাম করা উচিত। প্রথম অপশান ছিল স্ট্যান্ডার্ড কারিকুলাম। স্ট্যান্ডার্ড কারিকুলাম মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে তুমি পাঠ্যক্রম তৈরি করে দিলে। নর্মালি আমরা কি জানি, সব কিছু স্ট্যান্ডার্ড মানেই ভালো, স্ট্যান্ডার্ডিটি মেনটেন হচ্ছে। কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিতে এটা ভুল, বা ন্যাচারালি ওটা ভুল। কারণ যখন তুমি স্ট্যান্ডার্ড মেনটেন করে দিলে, তখন এর উপরে যারা আছে, যারা একটু ভালো পড়াশোনায়, তারা এখানে এসে বোর ফিল করবে। এর নিচে যারা আছে তারা এর সঙ্গে কানেক্টেড ফিল করতে পারবে না। তার ফলে কী হবে, গ্যাপটা থেকে যাবে, গ্যাপটা পূরণ হবে না। তাহলে কারিকুলাম কেমন হওয়া উচিত, পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? পাঠ্যক্রম সবসময় স্টুডেন্টের উপরে ফ্লেক্সিবল, স্টুডেন্টের উপরে ভিত্তি করে ফ্লেক্সিবল হওয়া উচিত। সেই কথাটা এখানে বলেছে যে বাচ্চাদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে, প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা গতিতে শিখবে। সেটা তোমাকে মাথায় রেখে চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমে, তোমাকে চাইল্ড সেন্টার ক্লাসরুমে বা শিশুকেন্দ্রিক শিক্ষায় সেই অনুযায়ী কিন্তু তোমাকে পড়াতে হবে। এই ছিল আমাদের মোটামুটি বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পারলে যে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলো কী। এবার আমরা পরের স্লাইডে যাই। সরি, পরের স্লাইডে হচ্ছে প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন। সরি, প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন। হোয়াট ইজ প্রোগ্রেসিভ এডুকেশন? প্রোগ্রেসিভ মানে কোনো একটা জিনিস যেটা সামনের দিকে প্রোগ্রেশন করছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর কোন জিনিসটা সামনের দিকে এগিয়ে যায়? যার মধ্যে প্রাণ রয়েছে। তো প্রগতিশীল শিক্ষা বলা হয় বা প্রগতিশীল শিক্ষা ব্যবস্থাকে বলা হয় যে প্রাণবন্ত শিক্ষা ব্যবস্থা। ছোট্ট একটা এক্সাম্পল দিই এত কিছু বোঝানোর আগে, তাহলেই তোমাদের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। দেখো, প্রগতিশীল শিক্ষা, শিশুকেন্দ্রিক শিক্ষা মোটামুটি একই ধরনের, ওই জন্য এগুলো একসঙ্গেই পড়ানো হয়। তো আমরা যখন সায়েন্স 10-এ, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি যখন 10-এ সায়েন্স পড়েছিলাম তখন আমাদের খুব সহজ লেগেছিলো। মাধ্যমিকে প্রায় অনেকে 100তে 100 অঙ্কতে, ফিজিক্সে তোমার ধরো 97, 98, 99 এরকম নাম্বার পেয়েছে। আমাদের বইয়ের সাইজ কত ছিল এরকম। এরপর আমরা যখন 11-এ উঠলাম, 11 উঠে দিলাম, আরে বাপরে এত মোটা বই। তখন 50 পাতা বা 100 পাতার বই ছিল। তাও আমাদের স্যাররা জোর করে এই বই কেনাচ্ছে, ওই বই কেনাচ্ছে। তারপরে তাও আমাদের অসুবিধা হচ্ছে না, কারণ সিলেবাসের কোথায় কী আছে, কোন পাতায় কী লেগেছে সব আমরা জানি। এইচএসে উঠে দেখলাম যে আমাদের 1 বছরের মধ্যে 500 পাতার বই কভার করতে হচ্ছে, এবং এই 500 পাতার বইয়ের প্রত্যেকটা ওয়ার্ডে ইনফরমেশন লুকিয়ে আছে। তুমি যদি সেগুলো মনোযোগ দিয়ে না পড়ো, সেটা তোমার
ক্ষতি হয়ে যাবে। এবং আমরা দেখলাম যে ফিজিক্সের সঙ্গে ম্যাথের রিলেশন আছে, যে ছেলেটা ম্যাথ ভালো পারছে না সে ফিজিক্সও করতে পারছে না, তার ফলে কি হলো 11-এ অনেক ছেলে ফেল করে গেল। এটা ছিল আমাদের সময়। এখন কি হয়েছে, এখন মাধ্যমিকের সিলেবাসকে পরিবর্তন করে দিয়েছে। 11-এর যে ম্যাথ বা ফিজিক্স কঠিন লাগছিল সেই জিনিসপত্রগুলো মাধ্যমিকে অল্প অল্প করে ঢুকিয়ে দিয়েছে। তার ফলে কি হয়েছে, এই যে মাধ্যমিকে আমরা মনে হচ্ছিল আমরা নর্দমায় আছি, সেখান থেকে এইচএসের সিলেবাস মনে হচ্ছিল সমুদ্র, এই নর্দমা আর সমুদ্রের মাঝখানে গ্যাপটা পূরণ করার জন্য এটাকে কি করা হয়েছে, নদীর মতো করে দেওয়া হয়েছে। নদী থেকে আমরা সমুদ্রে গিয়ে পড়ছি। এই যে পরিবর্তনটা, এটাই হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশন বা প্রগতিশীল শিক্ষার মূল বক্তব্য। সমাজের প্রয়োজন অনুযায়ী বা স্টুডেন্টের প্রয়োজন অনুযায়ী তোমার পাঠ্যক্রমকে পরিবর্তন করাই হচ্ছে প্রগতিশীল শিক্ষা। যে শিক্ষা ব্যবস্থা জড়বস্তুর মতো না, মানে যে শিক্ষা ব্যবস্থা ফিক্সড বা রিজিড না, যে শিক্ষা ব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তন করতে হয় বা সমাজের দরকার পড়লে আমার আশপাশে যে প্রবলেমগুলো আছে আমি সেটাই ক্লাসে পড়বো, প্রগতিশীল শিক্ষাতে এটাই বলা হয়। বা আমি যেটা এক্সপিরিয়েন্স করছি সেই জিনিসটাই আমি ক্লাসে করছি বা ক্লাসে এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি শিখছি বা সমাজের অনুযায়ী আমার পাঠ্যক্রম পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে প্রগতিশীল শিক্ষা। চলো আমরা দেখে নিই এখানে কি কি বৈশিষ্ট্য বলেছে। দেখো প্রথমে বলেছে এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। আমি একটু আগে বললাম যেখানটাতে প্রগতিশীল শিক্ষা হচ্ছে মানে প্রাণবন্ত শিক্ষা ব্যবস্থা। আমার মধ্যে প্রাণ আছে, আমি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছি। যে বস্তুটার মধ্যে প্রাণ নেই, জড় বস্তু, এই যে একটা বোর্ড, এই মেটালের বোর্ড, এই বোর্ডটা এখান থেকে সরবে না যদি আমাকে না সরাই। তো শিক্ষা ব্যবস্থা কেমন হবে, প্রগতিশীলের শিক্ষা ব্যবস্থা হবে হচ্ছে সবসময় প্রাণবন্ত বা লাইভলি হবে। সেই কথাটা এখানে বলেছে যে কি হবে, প্রাণবন্ত হতে হবে। পরের পয়েন্ট কি বলেছে, কোলাবোরেটিভ লার্নিং। হোয়াট ইজ কোলাবোরেটিভ লার্নিং? এখান থেকেও সিটেটের প্রশ্ন এসেছিল। সিটেটের প্রশ্ন হয়েছিল যে দুটা স্টুডেন্টের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, তুমি সেখানটাতে কি করবে? তাদের মধ্যে কম্পিটিশন করাবে নাকি তাদেরকে কোলাবোরেটিভ লার্নিংয়ের মাধ্যমে তাদেরকে আর কি শেখাবে? দেখো সিডিপিতে কম্পিটিশনের কোনো জায়গায় নেই, কোনো বাচ্চাকে তুমি লেভেল করতে পারবে না, প্রথম কথা আমি বলে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে কোনো বাচ্চার সঙ্গে কোনো বাচ্চার কম্পেয়ারও করতে পারবে না। কারণ কি, একটু আগেই বললাম ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেকটা বাচ্চা নিজের মতো করে আলাদা। প্রত্যেকটা স্টুডেন্টের মনে যেটা চলছে সেটা তার মনেই চলছে এবং তার অনুযায়ী সেটা, তার সঙ্গে আরেকজনের কোনো কম্প্যারিজন নেই, করার জায়গা নেই। তাহলে সেখানটাতে কম্পিটিশনেরও কোনো জায়গা নেই। তারা কি করবে, তারা কোলাবোরেটিভ লার্নিং করবে বা সহযোগিতামূলক শিক্ষা করবে। মানে তুমি একটা কোনো কাজ দিয়ে দিলে, যে কাজটার জন্য গ্রুপে গ্রুপে ভাগ করে দিলে, প্রত্যেকটা বাচ্চা গ্রুপে গ্রুপে করছে, তাদের মধ্যে কি ডাটা আসছে তারা নিজেদের মধ্যে কম্পেয়ার করছে এবং কোলাবোরেশনের মাধ্যমে শিখছে। তার ফলে কী হবে, তাদের মধ্যে যেটা আমরা ডেভেলপমেন্টে পড়বো কিছুদিন পরে, এর আগেও তোমাদেরকে সিটেটের সময় পড়ানো হয়েছিল, সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটবে বা সামাজিক বিকাশ ঘটবে বা সামাজিকীকরণ ঘটবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি কি কোলাবোরেটিভ লার্নিংটা হচ্ছে প্রগতিশীল শিক্ষার একটা অঙ্গ। পরের বৈশিষ্ট্য কি, প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং কি, তুমি তার সামনে এমন কোনো সিচুয়েশন রেখে দিলে যেটা ও জীবনে কোনোদিন এক্সপিরিয়েন্স করেনি, তাহলে সেই সিচুয়েশন ও সলভ করার জন্য কি করতে হবে, ক্রিটিক্যাল থিঙ্ক করতে হবে, ওর মাথায় চলবে প্রবলেমটা। হয়তো সেটা মানে তুমি হয়তো একটা বাচ্চাকে বললে যে তুমি স্কুলে আসার পথে রাস্তায় কোনো সবুজ গাছপালা দেখতে পেলো না, তোমার অভিজ্ঞতা কেমন হবে, বাচ্চাটা তখন বলছে। বা তুমি বললে যে তোমার শহরে কোথাও কোনো সবুজ নেই, সব জায়গায় কলকারখানা, সে জায়গার কিছু পজিটিভ দিক বলো, কিছু নেগেটিভ দিক বলো। পজিটিভ দিক বলতে গিয়ে ভাববে যে পজিটিভ কোনো দিকই নেই। এই যে কনফ্লিক্ট হচ্ছে মাথার মধ্যে, বা পজিটিভ দিক খোঁজার চেষ্টা করছে বা নেগেটিভ দিক বলার চেষ্টা করছে, এই কনফ্লিক্টের মাধ্যমে বাচ্চাটা কি করবে, প্রবলেম সলভ করবে এবং তার মাধ্যমে আমরা কি করব, ক্রিটিক্যাল থিঙ্কিংকে প্রমোট করতে পারবো বাচ্চার মধ্যে। তার ফলে কি হবে, তার মানসিক বিকাশ ভালো হবে। এই যে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, মেনলি চাইল্ড ডেভেলপমেন্ট বা বিকাশটা, শিশু বিকাশটা, সব কিছুর লক্ষ্য হচ্ছে শিশু বিকাশ যেন সব দিকে ভালোভাবে হয়। তো প্রগতিশীল শিক্ষার যে এই অঙ্গটা, এটার মাধ্যমে আমরা কি করব, শিশুদের বিকাশটা ভালো করে করাবো। তাহলে এখানটাতে আমরা দেখলাম প্রবলেম সলভিং। আরেকটা জিনিস আমি কি বললাম ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা মাথায় রাখবে, ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং কখন হয়, যখন তুমি বাচ্চাকে ওপেন এন্ডেড প্রশ্ন দাও। ওপেন এন্ডেড মানে, আমি বললাম জাতির জনক কে, এটা হলো ক্লোজ এন্ডেড প্রশ্ন, একটা উত্তর দিলেই শেষ। আর ওপেন এন্ডেড মানে তাকে আমি এমন কোনো সিচুয়েশন রেখে দিলাম যেটা সে কোনোদিন এক্সপিরিয়েন্স করেনি এবং সেটা নিয়ে ও বলছে, ভাবতে ভাবতে বলছে, সেগুলোকে বলে ওপেন এন্ডেড কোশ্চেন। এই ওপেন এন্ডেড কোশ্চেনের মাধ্যমে ক্রিটিক্যাল থিঙ্কিং হয় বা বাচ্চারা মাথার মধ্যে প্রবলেম সলভিং করে বা হাতে কলমে প্রবলেম সলভিং করে উত্তর দেয়। এটা হলো আমাদের আরেকটা পয়েন্ট। আর লাস্ট পয়েন্ট কি বলেছে, ডেমোক্রেটিক ভ্যালুস। একটু আগে আমরা দেখলাম যে বাচ্চাদের ভয়েসকে গুরুত্ব দিতে হবে, প্রোগ্রেসিভ এডুকেশনও তাই বলেছে যে ক্লাসরুম কেমন হবে, গণতান্ত্রিক ক্লাসরুম হবে। গণতন্ত্রে কি হয়, প্রত্যেকটা গণের বা প্রত্যেকটা মানুষের যে ভয়েস সেটার গুরুত্ব দেওয়া হয়। এখানটাতেও কি হবে, গণতান্ত্রিক ক্লাসরুম থাকবে। আমার স্টুডেন্ট যেটা বলছে আমি যেটা বলছি তার মধ্যে কনফ্লিক্ট হতেই পারে, আমি তো মহান নই, আমার সব জিনিস ঠিক নাও হতে পারে, আমি অনেক কিছু ভুল বলতে পারি।
সে হয়তো ঠিক বলতে পারে, তার কাছ থেকে আমি শিখলাম, বা তাদের মধ্যে যে মতভেদ হলো সেখান থেকে আমি কিছু এনরিচড হলাম, আমার দ্বারা ওরা এনরিচড হলো। এই কথাটাকে কি বলা হচ্ছে? ডেমোক্রেটিক ভ্যালুস বা গণতান্ত্রিক ক্লাসরুম হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশনের লক্ষ্য। আচ্ছা, এখানে একজনের নাম দেওয়া আছে জন ডিউই। কে ইনি জন ডিউই? জন ডিউইকে বলা হয় প্রোগ্রেসিভ এডুকেশন বা প্রগতিশীল শিক্ষার জনক। যদি একটা ছোট প্রশ্ন আসে ডাইরেক্ট, তাহলে কিন্তু এটাই আসতে পারে, এটা মাথায় রাখতে হবে। জন ডিউইকে বলা হয় প্রগতিশীল শিক্ষার জনক। চলো পরের স্লাইড দেখি আমরা। পিয়াজে ভাইগটস্কি, আমরা সিডিপিতে পিয়াজে ভাইগটস্কি কোহলবার্গ এদের নাম বারবার আসবে। এদের সঙ্গে প্রগতিশীল শিক্ষা বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কি মিল রয়েছে সেটা আমরা একটু দেখব। দেখো, পিয়াজে বলেছিল বাচ্চারা হচ্ছে লিটল সায়েন্টিস্ট। লিটল সায়েন্টিস্ট মানে সায়েন্টিস্ট মানে যিনি কোনো কিছু করার মাধ্যমে শেখেন বা করার মাধ্যমে তিনি কিছু ইনভেন্ট করেন। বাচ্চারাও ঠিক তাই। বাচ্চারা কোনো কিছু রোড মেমোরাইজেশন না করে বা অন্য কারো ধারণা থেকে না নিয়ে বাচ্চারা কি করে, সব কিছু করে 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 শিখতে চায়। মানে যেমন দেখো, ছোট বাচ্চা একটা পোকা পেলো, পোকাটা মুখে দিয়ে দিল, মুখে দেওয়ার ফলে ওর মুখে অসুবিধা হলো, কামড়ালো বা কিছু একটা হলো, তার ফলে থুতু করে ফেলে দিল। এই যে বাচ্চাটা একবার ও লিটল সায়েন্টিস্টের মতো পোকাটা মুখে দিয়ে দেখলো যেটা খাওয়ার জিনিস না, তারপরে কিন্তু কোনোদিন আর সে ওই পোকাটা মুখে দেবে না, যদিও সেটা ঠিক না। তো যাই হোক, মানে আমি একটা বললাম এই উদাহরণ। তো বাচ্চারা কি হচ্ছে? লিটল সায়েন্টিস্ট। এবার লিটল সায়েন্টিস্টরা কি করবে? এক্সপিরিয়েন্স করবে বা ডিসকভারি করবে। প্রোগ্রেসিভ লার্নিং, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন কি বললো? এই একই কথাই বললো, হাতে কলমে শিখতে হবে। শিশুকেন্দ্রিক শিক্ষাও বললো যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখতে হবে। তাহলে এখানটাতে পিয়াজে এবং আমরা প্রোগ্রেসিভ লার্নিং বা শিশুকেন্দ্রিক শিক্ষার মিলটা পেলাম। দ্বিতীয়ত আমরা দেখে নেব হচ্ছে ভাইগটস্কির সঙ্গে আমাদের প্রোগ্রেসিভ লার্নিং বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কি মানে একই জিনিস রয়েছে। দেখো, ভাইগটস্কি সোশিও কালচারাল থিওরির উপর বিশ্বাস করেছিলেন। উনি বিশ্বাস করেছিলেন যা পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে, বাচ্চারা নিজে করতে করতে শিখবে, নিজের মাধ্যমে কগনিশনে তৈরি হবে। কগনিশন মানে মাথা, ব্রেনে তৈরি হবে। আর ভাইগটস্কি কিসে বিশ্বাস করতেন? ভাইগটস্কি বিশ্বাস করতেন যে বাচ্চাকে কোন কিছু শেখার জন্য তার সোসাইটি হেল্প করবে, তার সোসাইটিকে, তার বাবা মা, তার বন্ধু, তার দাদা, তার টিচার, সবাই। তিনি তাদেরকে বলেছিলেন মোর নলেজেবল আদার্স, MKO। বাচ্চার থেকে যার নলেজ বেশি সেই বাচ্চাটাকে হেল্প করবে। এটা তার বন্ধু হতে পারে, আমার বন্ধু আমাকে শেখাতে পারে। এবার তিনি একটা নতুন টার্ম দিয়েছিলেন, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এটা থেকেও প্রশ্ন আছে। দেখো, আমরা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, প্রোগ্রেসিভ এডুকেশন পড়তে পড়তে পিয়াজে ভাইগটস্কি পড়ে নিচ্ছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। স্ক্যাফোল্ডিং কি? ধরে নাও কোনো একটা বাচ্চা কোনো ছোট কাজ করতে পারছে না, যে কোনো কাজ করতে পারছে না, তখন ওর বন্ধু বা ওর থেকে যে বেশি জানে, মানে MKO, মোর নলেজেবল আদার্স, সে কি করবে? তার একটা ছোট্ট হিন্ট দিয়ে দিল। মানে তাকে পুরো বিষয়টা বলে দিল না বা তার কাজটা করে দিল না, তাকে হিন্ট দিয়ে দিল। হিন্ট দেওয়ার ফলে কি হলো? বাচ্চাটা যেটা করতে পারছিল না সেই কাজটা বাচ্চাটা করতে পারলো। এই যে হিন্ট দেওয়া, এই কথাটাকে বলে স্ক্যাফোল্ডিং। মানে ফোল্ড ফোল্ড করে ওর মধ্যে জিনিস দেওয়া, ফোল্ডটা ধীরে ধীরে খুলবে বাচ্চার মনে, দিয়ে বাচ্চাটা নিজে করবে। সেখান থেকে এসেছে স্ক্যাফোল্ডিং। এখান থেকে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা পড়াতে পড়াতে তোমাদের বলে দিই, সেটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ZPD। বাচ্চা নিজেই কিছু কাজ করতে পারে, যেটাকে বলা হয় জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এই অঞ্চলে বাচ্চা নিজে কাজ করতে পারে, এটাতে ওর কারো হেল্প লাগে না। কিন্তু বাচ্চার ডেভেলপমেন্টের অঞ্চলটা আরও একটু বড়, এতদূর পর্যন্তও কিন্তু বাচ্চা কাজ করতে পারে। এই যে পরিসরটা, মানে এই গ্যাপটুকুটা, এই গ্যাপটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ZPD। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে এতদূর পর্যন্ত প্রক্সিমিটি রয়েছে ডেভেলপমেন্ট হওয়ার। এটা কি করে হবে? যখনই মোর নলেজেবল আদার্স তাকে স্ক্যাফোল্ডিং করবে, তখন কি হবে? বাচ্চার ডেভেলপমেন্টটা এই দিকে এগিয়ে আসবে। মানে বাচ্চা নতুন কিছু করবে। কিভাবে করবে? নিজে হাতে করবে। স্ক্যাফোল্ডিং করছে মানে তাকে শুধু হিন্ট দিয়ে দেওয়া হচ্ছে। আর যে হিন্টটা দিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয়, মানে যারা হিন্ট দেয় তাদেরকে বলা হয় স্ক্যাফোল্ডার বলা হয়। বাচ্চার থেকে যারা বেশি জানে তারা সবাই মোর নলেজেবল আদার্স, তাদের মধ্যে যে ওকে হেল্প করছে সে হচ্ছে স্ক্যাফোল্ডার। তাহলে আমরা অনেক কিছু দেখলাম কিন্তু আজকে। স্ক্যাফোল্ডিং দেখলাম, স্ক্যাফোল্ডার দেখলাম, মোর নলেজেবল আদার্স দেখলাম, জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট দেখলাম, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট দেখলাম। প্রত্যেকবার সিটেটে ZPD, স্ক্যাফোল্ডিং, মোর নলেজেবল আদার্স, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এটা একটু মাথায় রাখতে হবে। চলো পরের স্লাইডটা দেখি। এই স্লাইডটা বোঝা গেল। পরের স্লাইডে কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম রয়েছে, সেগুলো একটু আমরা দেখে নিই। প্রথম হচ্ছে কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম কি? কনস্ট্রাক্ট মানে কি? কোনো কিছু তৈরি করা। তাহলে বলছে শিক্ষার্থী তার পূর্ব জ্ঞানের সাথে নতুন অভিজ্ঞতার মিলন ঘটিয়ে যে নিজের জ্ঞানটা তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভিজম বা গঠনবাদ থিওরি।
এই থিওরিতেই মানে বেশিরভাগ মনোবিদরা বিশ্বাস করতেন। তো এইভাবেই তোমাকে পড়াতে হবে যে বাচ্চার যে পূর্বের জ্ঞান রয়েছে তার উপরে 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 স্টেপে স্টেপে কনস্ট্রাক্ট হচ্ছে। তোমাদের যেটা পড়ানো হচ্ছে সেটা কনস্ট্রাকটিভিজমের মাধ্যমে পড়ানো হচ্ছে। আর তোমরা যেটা ধরো ম্যারাথন দেখে পরীক্ষা দিতে যাও সেটা কিন্তু কনস্ট্রাকটিভিজমের মধ্যে পড়ে না, সেটা টিপস, পরীক্ষার আগে টিপস হতে পারে। আগে কনস্ট্রাকটিভিজম অনুযায়ী কনস্ট্রাক্ট করে নাও নলেজ, তারপরে ওটা করো, ম্যারাথন দেখো। মানে একদম ম্যারাথন দেখে গেলে ওই এক দুটো জিনিসই জানতে পারবে। এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে ফ্যাসিলিটেটর বা সহায়ক, একটু আগে বললাম, নাম দেখেও বুঝতে পারছো। যেখানটাতে টিচাররা কি হবে, টিচাররা ডিক্টেটর হবে না, মানে আমি যেটা বললাম সেটাই ঠিক সেটা হবে না। টিচাররা তাকে ফ্যাসিলিটেট করবে, একটা একটা করে প্রবলেম দিবে বা একটা একটা করে হিন্ট দিবে, বাচ্চারা সেটা বুঝতে পারবে বা গাইড করবে বাচ্চাকে। মিনিং মেকিং মানে কোনো রোড মেমোরাইজেশন নয়, মুখস্থ বিদ্যা নয়, তুমি মানে বোঝো, মানে বুঝে তারপরে সেটা অটোমেটিক তোমার মনে থেকে যাবে, সেটাকেই বলা হচ্ছে মিনিং মেকিং। ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি, আমরা যখন অ্যাসেসমেন্ট পড়বো পরবর্তী ক্ষেত্রে তখন দেখবো যে অ্যাসেসমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে সামেটিভ, একটা হচ্ছে ফরমেটিভ। সামেটিভ মানে, তার আগে সাম আছে, সামেটিভ মানে অনেকগুলো জিনিসের উপরে পরীক্ষা, অনেকগুলো সামেশনের উপরে পরীক্ষা। ফরমেটিভ মানে ফরমেশন হচ্ছে এখানটাতে জ্ঞানটা। তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে ক্লাস চলাকালীন আমি ধরো কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলাম, তার ফলে কি হলো, বাচ্চাটার কনসাস আমার দিকে আসলো বা বোর্ডের দিকে আসলো, সে হয়তো না বুঝতে পারলে তাকে আমি দ্বিতীয়বার করে বোঝালাম, বা ক্লাস চলাকালীন কুইজ করালাম, এগুলো সব ফরমেটিভ অ্যাসেসমেন্টের অংশ বা গঠনমূলক মূল্যায়নের অংশ, মানে ক্লাস চলাকালীন যেটা হবে। আর ক্লাস শেষে হলো বা 6 মাস পরে হলো বা 1 বছর পরে হলো, সেগুলোকে আমরা বলবো সামেটিভ অ্যাসেসমেন্ট। এগুলো আরও পরিষ্কার হবে ধীরে ধীরে, এখানে আমি জাস্ট দিয়ে রেখেছি। এরপর হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন বা আভ্যন্তরীণ প্রেরণা। প্রেরণা কি, ভেতর থেকে মোটিভেট হওয়া। ইন্ট্রিনসিক মোটিভেশন মানে, মোটিভেশন আবার দুই ধরনের, একটা ইন্ট্রিনসিক আর একটা এক্সট্রিনসিকও হয়। একটা গল্প বলি তাহলেই পরিষ্কার হয়ে যাবে। 3 ইডিয়টস সবাই দেখেছি, ওখানে একটা গান ছিল না, যে রিশ্বত খানা তো খুদ বাপও ने सिखाया, 100% মার্কস লাগা তো ঘড়ি বর্না ছড়ি। এই যে এই বিষয়টা, যে বাবারা বলে দিচ্ছে তুমি যদি 100-100 পাও তাহলে তোমাকে একটা ঘড়ি দেওয়া হবে, এই ঘড়ির ফলে বাচ্চাটা পড়ছে এবং 100-100 নিয়ে আসছে, সেটা হলো এক্সট্রিনসিক মোটিভেশন, বাইরে থেকে যে প্রেরণাটা আসছে। আর ইন্ট্রিনসিক মোটিভেশন, যখন তুমি নিজের ইচ্ছাতে পড়ছো, তোমার আজকে সিডিপি পড়তে ভালো লাগছে, সিডিপিতে তোমার খুব ইন্টারেস্ট, বাচ্চাকে জানতে পারছো, এবং সিডিপি পড়লে তোমার মানে আরও অনেক কিছু ক্লিয়ার হয়, সাবজেক্ট পেডাগজি অনেকটা ক্লিয়ার হয়। এই যে জানতে পারছো, ভালো লাগছে, এটাকেই বলা হয় কি ইন্ট্রিনসিক মোটিভেশন, যেটা ভেতর থেকে আসে বা আভ্যন্তরীণ প্রেরণা। চলো পরেরটা দেখি। কিছু পজিটিভ কিওয়ার্ড আছে আর কিছু নেগেটিভ কিওয়ার্ড আছে। পজিটিভ কিওয়ার্ডের মধ্যে অবশ্যই অ্যাক্টিভ পার্টিসিপেশন, বাচ্চারা অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে, হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস বললাম একটু আগে। ইনক্লুসিভ এডুকেশন, এটা নিয়ে তোমাদের পরে আরও ভালো করে বলবো। ইনক্লুসিভ এডুকেশন মানে যে ক্লাসরুমে সবাইকে ইনক্লুড করা হয়, মানে কিছু পিছিয়ে পড়া বাচ্চা, কিছু খুব ভালো বাচ্চা এবং মিডিয়াম ক্যাটাগরির বাচ্চা, সবাইকে নিয়ে যে ক্লাসরুম, সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। কোলাবোরেটিভ প্রজেক্ট একটু আগে দেখলাম আমরা, যেখানটাতে কোলাবোরেশনের মাধ্যমে প্রজেক্ট ওয়ার্ক করে করে শেখে বাচ্চারা। ফ্লেক্সিবল সিটিং মানে কোনো রিজিডিটি থাকবে না, মেয়ের আলাদা বসছে, ছেলের আলাদা বসছে, এরকম যেন না হয়, একই সাথে বসতে পারে, সিট চেঞ্জ করতে পারে, যেখানে ইচ্ছে সেখানে বসতে পারে। পড়া জানাটা হচ্ছে মূল লক্ষ্য, সেটা হচ্ছে ফ্লেক্সিবল সিটিং। স্ক্যাফোল্ডিং একটু আগে দেখেছি আমরা। তো এইগুলো সব হচ্ছে কি, এগুলো সব পজিটিভ ওয়ার্ড, যেখানে এগুলো দেখবে সেগুলোই ঠিক হবে। নেগেটিভ ওয়ার্ড কোনটা, রোড মেমোরাইজেশন, মুখস্থ একদম বাদ। প্যাসিভ লিসনার, সেখানটাতে টিচারটা ডিক্টেটর হিসাবে কাজ করে, প্যাসিভ লিসনার হবে না, যেটা কলেজ হয়। লেভেলিং বা ক্যাটাগরাইজিং, বাচ্চাকে তুমি বলে দিলে না যে ও ভালো ও খারাপ, এই লেভেলিং করা যাবে না, এটাও নেগেটিভ। টেক্সট বুক সেন্ট্রিক, শুধুমাত্রই পড়াশোনা স্কুলাস্টিক হবে না, নন স্কুলাস্টিকও হবে, টেক্সট বুকের বাইরেও প্রচুর দুনিয়া রয়েছে, সেগুলো সম্বন্ধে পড়াশোনা হবে। স্ট্রিক্ট ডিসিপ্লিন খুব স্ট্রিক্ট হলে বাচ্চারা নিজের মতামত প্রকাশ করতে ভয় পায়, সেটাও করা যাবে না। পানিশমেন্টও দেওয়া যাবে না, রিওয়ার্ডও দেওয়া যাবে না, কারণ রিওয়ার্ড হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশনের অঙ্গ। ইন্ট্রিনসিক মোটিভেশনের রিওয়ার্ড লাগে না, বাচ্চা এমনি পড়ে। এই জিনিসপত্রগুলো যেখানে আমরা দেখবো, সেগুলোকে আমরা কি করব, ভুল করে দেবো, বা সেগুলোকে এই স্লাইডে আমরা দেখবো যে লাজুক বাচ্চাগুলোকে আমরা কি করে ক্লাসরুমের মধ্যে অন্তর্ভুক্ত করাবো। জোর করে যদি তাকে সামনে দাঁড় করে দিই, তাহলে তার মধ্যে ভয় আসবে, সে কিন্তু কোনোদিন আর ইন্টারাক্ট করতেই চাইবে না, তাহলে এটা ভুল। কি করতে হবে, ছোটো ছোটো গ্রুপ তৈরি করতে হবে, বন্ধুদের সাথে কথা বলার সুযোগ পাবে, বন্ধুরা ওকে মোটিভেট করবে সামনের দিকে যাওয়ার জন্য। তার নিজস্ব দক্ষতার জায়গা, যেটাতে সে পারদর্শী, সেটাই তাকে করতে দিতে হবে, এবং তার ফলে কী হবে, তার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং স্বতঃস্ফূর্ত হবে, অটোমেটিক ক্লাসে যোগদান করবে। প্রোগ্রেসিভ এডুকেশনের মধ্যেই পড়ে এগুলো, চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের মধ্যেই। পরেরটায় দেখি আমরা, পরেরটাতে কি আছে, শ্রেণীকক্ষে বৈচিত্র্য। দেখো কি হতে পারে, মতপার্থক্য হতে পারে, দ্বন্দ্ব হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, দেখা গেল যে দলগত কাজের জন্য দুটো শিক্ষার্থীর মধ্যে মতপার্থক্য হলো, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসলো, তখন কি করলো, টিচার নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। টিচার কি করবে, টিচার করবে হচ্ছে
ওদের নিজেদের মধ্যে আলোচনা করতে বলবে এবং সমাধান খুঁজতে বলবে, এটাকেই বলা হচ্ছে কি ডেমোক্রেটিক প্রসেস। ওদের মধ্যে আলোচনা করে তোমরাই সলিউশন বের করো। টিচার ফ্যাসিলিটেটর হিসাবে কিছু হেল্প করে দিতে পারে, কিন্তু নিজের মন্তব্য কিন্তু চাপিয়ে দেবে না। আর কি ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য, এটা সবসময় মাথায় রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, এই দুটোর কিন্তু সিডিপিতে অনেক বড় পরিসর রয়েছে। তো বিভিন্ন ভাষার যে স্টুডেন্টরা যখন ক্লাসে আসছে, তখন কি হচ্ছে, একজনের ভাষা আরেকজন শুনছে, তার ফলে এই যে ভাষাটা কি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হচ্ছে, এটা কিন্তু খুব পজিটিভ দিক একটা। বৈচিত্র্য কি, তোমার সংস্কৃতি কি, অন্য সংস্কৃতি কেউ আসে, সেই সংস্কৃতিটা আমি জানছি, তার ফলে কি হচ্ছে, সংস্কৃতির সঞ্চারণ ঘটছে, এটাও কিন্তু খুব ভালো একটা জিনিস। এগুলো সব তোমার সামাজিক বিকাশ ঘটায় বা সামাজিকীকরণ ঘটায়। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এই পিডিএফ যদি তোমরা নিতে চাও, তাহলে তোমরা আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। আমাদের ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন অফলাইন দুটোই ব্যাচ আছে। থ্যাংক ইউ।